নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম ভাগ্য খাকির লোভ, কলমে শ্রী কর্মকার। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী গল্প সবার প্রথমে শোনার জন্য। তাহলে আর দেরি করছি না বন্ধুরা, আজকের গল্প শুরু করছি। সেই সকালে আমি বেরিয়েছি অফিসের কাজ। কথা ছিল যে আমার কাজ শেষ করে আমি ঠাকুর মশাইয়ের বাড়িতে যাব, আর কিশোরী চলে যাবে নিজের সময় মতন। দেখা তো হবেই, তাই চিন্তা নেই। কিন্তু প্রায় ওই 1 ঘন্টা হলো আমি অফিসের কাজ সেরে ঠাকুর মশাইয়ের এই বাড়িতে এসে বসে আছি। এখানে এসেই হাত মুখ ধুয়ে বিশ্রাম করা পর্যন্ত হয়ে গেল। গিন্নিকে বলে এসেছি অফিসের কাজ শেষ করে আবার আমার এক ওই দিদির বাড়ি যাওয়ার কথা ছিল, সেখানেই দেখা করে খেয়ে একটু বিশ্রাম করে তারপর এখানে আসা। ভেবেছি কিশোরী চলে এসেছে, আমারই দেরি হলো বরং। কিন্তু এখানে এসে দেখি সে আসেনি। আমি প্রথম। বেজায় মুখ করে বসেই ছিলাম আমি আর ওই ঠাকুর মশাই। গরম গরম তেলে ভাজা এনেছিলাম, ভেবেছি খাবো, কিন্তু সে তেলে ভাজা এখন জলে ভাজা হয়ে গেছে অপেক্ষা করতে করতে। তাই সেসব পড়েই আছে। আমাদের ঠিক কি করণীয় সেটাই ভাবছি এই মুহূর্তে আমরা বসে বসে। ঠাকুর মশাই আমার এই অবস্থা বুঝে নিজেই বললেন, এই যে আরে বিভূতি, এত ভেবে লাভ নেই, দাঁড়াও, তোমার হাতখানা একটু দেখি বড়, তবুও যদি সময় কাটে। না হলে তো এখন আর কেউ আসে না, লোক পরিচিতিও নেই, তাই লোক আসে না। আর এখন আসবে কেই বা বিশ্বাস করে বলো তো? ওই যা তোমরা তবুও আসো আর কি। আমার তো মনে হয় সব ওই ভুলে গেছি বিদ্যেগুলো। আরে ওসব কি আর ভুলবার জিনিস ঠাকুর মশাই যে ভুলে যাবেন? ওটা হলো আপনার ভেতরের শক্তি। সে শক্তি কি আর ক্ষয় হয় ঠাকুর মশাই? যা বললে, আর শক্তি বলে কিছু নেই। এখন আর ভালো লাগে না সেসব। ওই তোমরা আসো, গপ্প হয় ওই আর কি। না হলে কথা বলবার মানুষ তো আমার জীবনেই নেই। আমি কথা বলতে বলতে হাত বাড়িয়ে দিলাম। ঠাকুর মশাই আমার হাতের দিকে নজর রেখে কথাগুলো বলছিলেন। এবার ভ্রু কুঁচকে আমার মুখের দিকে দেখে আমাকে বললেন, কিছুদিন আগে তোমার কোনো প্রাপ্তি হয়েছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, অফিস থেকে ফিরবার সময় ওই রাস্তায় কয়েকটি টাকার নোট পড়েছিল, সেখানে আর কেউ ছিল না, তাই ওই জিজ্ঞেসও করতে পারিনি সেসব কার। কিন্তু সেখানে অনেকক্ষণ অপেক্ষা করেছি, যদি কেউ আসে খোঁজ করতে তাহলে তাকে দিয়ে দেব। ও টাকা তোমার থাকবেও না হে। যার কাছ থেকে পড়েছে সেও অসৎভাবে পেয়েছিল, আর তোমার কাছে সেসব এসেছে কাকতালীয় ভাবে। কোনোভাবে সেই টাকা তোমার কাছেও থাকবে না, তাই ওই আগে ভাগে সেটা দিয়ে দিলে ভালো হয়। যার কাছ থেকে পড়েছে সে তো জানতেও পারেনি, ওই বুঝতেও পারেনি মনে হয়। আমি জানি ঠাকুর মশাই হাত দেখে যা বলেন সেসব ঠিক হয়, এর আগেও প্রমাণ পেয়েছি, তাই অবাক আর হলাম না। আসলে ঠাকুর মশাই, আজকে সকালে সেই টাকা আমার কাছ থেকে কিভাবে যেন হারিয়ে গেছে। বেরিয়েছিলাম তো কাজে, দিদির বাড়ি যাওয়ার আগে ফল কিনতে গিয়েছিলাম, ওই সেখানে হয়তো মানিব্যাগ বের করতে গিয়ে কোনোভাবে টাকাটা পড়ে গেছে, খেয়াল করিনি। কারণ নিজের টাকা না বলেই সেটা আলাদাই রেখেছিলাম বাইরে। যাই হোক,
যাই ভালোর জন্যই হয় ঠাকুরমশাই। আমার কথা শেষ হতেই দরজার বাইরে থেকে একটা গলা ভেসে আসলো। কি হয়, হ্যাঁ? কি হয় ভালোর জন্য শুনি? তা সেসব কি শুধু ওই ভালো মানুষদের জন্যই? আমি তো ভালো মানুষ নই, তাই না? কিশোরী ভিতরে ঢুকতে ঢুকতেই কথাগুলো বলল। দেখো ভাইয়া, একেই দেরি করে এসেছো, তার উপর আবার এখন ওই ঝগড়া করার জন্য পা বাড়িয়ে আছো কেন হে? কিশোরী ভেতরে এসে নিজের জায়গায় বসতে বসতেই বলে, আরে আর বলো না ভাইয়া, আসবার জন্য বেরিয়েছি, ভাবলাম আজকে একা যখন যাচ্ছি তখন ওই মোড় থেকে রিক্সা না নিয়ে আর একটু হেঁটে এসে তারপর বড় রাস্তা থেকে নেব। কিন্তু বড় রাস্তায় এসে দেখি মানি ব্যাগই আনিনি। আবার কি ফিরে যায় বলো তো? তাই হেঁটেই এলাম, দেরি হলো শুধু শুধু। তবুও যদি পদে ঘাটে টাকা পেতাম ভালোই হতো। তুমিও তো নেই যে টাকা চাইবো। আরে না না কিশোরী, ওই টাকা তো তুমি হজম করতেই পারতে না। কেন? টাকাটা তো আমার কাছে রাখতাম না, রিক্সাওয়ালাকে দিয়ে দিতাম, সে বুঝে নিত। দেখা যেত যে রিক্সায় উঠেছো আর সেটার চাকায় হাওয়া বেরিয়ে গেল, তখন টাকাটা তো দিতেই পারতে না, নামিয়ে দিত তোমাকে। তাই ওসব ভেবে লাভ নেই ভাইয়া। আমি তেলে ভাজা এনেছি, সেটাই খাওয়া যাক, তবে ঠান্ডা হয়ে গেছে কিন্তু। কিশোরী সাথে সাথেই বলে ওঠে, আর সাথে গপ্প, তাহলে ঠান্ডা তেলে ভাজা চলবে ঠাকুর মশাই? আরে বাহ, হ্যাঁ হ্যাঁ, সে তো হবে, মনেও পড়ে গেছে কোন ঘটনা আজকে বলবো। আরে তাহলে আর কি, ঠান্ডা তেলে ভাজা সহযোগে গরম গরম গপ্প হয়ে যাক ঠাকুর মশাই। আমি হেসে তেলে ভাজা সবাইকে ভাগ করে দিলাম। ঠাকুর মশাই ওই ঠান্ডা তেলে ভাজাতে কামড় দিয়ে বলেন, তাহলে আজকে একটু অন্যরকম গল্প হয়ে যাকে। দেখো, তোমরা যেমন ওই হাত দেখা, তারপর ওই ভাগ্যতে বিশ্বাস করো বা ওই না করো, তাতে তো ভাগ্যের লিখিন ওই পাল্টে যায় না। তেমনি আবার অনেকে এতটাই বিশ্বাস করে যে মনে করে প্রতিক্ষণে ভাগ্য যাচাই করে চললেই হয়তো জীবন শুধরে যাবে। সেটাতেও কিন্তু ভাগ্য কখনো বদলায় না, সাময়িক একটা পরিবর্তন হয় মাত্র, কিন্তু যা ঘটবার তা হবে। তেমনি এক ঘটনার কথা বলি শোনো। হেমন্তকাল, তখন পরিবেশ বেশ আরামদায়ক, গরমের হাত থেকে রেহাই পেয়ে আরামে দিন কাটাচ্ছি তখন আমি। তখন এই কলকাতার বাড়িতে নতুন সংসার হয়েছে আমার। চারি মায়ের বয়স বেশি না, পায়ে নুপুর পরে রুনু ঝুনু শব্দ তুলে দৌড়ে বেড়ায় সারা বাড়িময়, বেশ লাগতো। উফ, জীবন যেন তখন একদম পরিপূর্ণ আমার। সকালের জল খাওয়ার খেয়ে আমি চারিমাকে নিয়ে বসে গপ্প করছি, তখন হঠাৎ ওই সদর দরজা ঠেলে ভেতরে এলো একটি লোক। আমি আর চারিমা তখন লোকটিকে দেখে উঠে দাঁড়ালাম। দেখে মনে হলো লোকটি বেশ ক্লান্ত, বয়স আন্দাজ ওই কত হবে 40, পরনে বেশ ভালো জামা কাপড়, দেখে বোঝা যায় যে সম্ভ্রান্ত এলাকার মানুষ। লম্বা চওড়া, হাতে একখানা ব্যাগ। লোকটি আমাদের দেখে নমস্কার করে ভেতরে এলো। নমস্কার। আচ্ছা বলছি, এটা কি তারানাথ বাবুর বাড়ি? আমি শিবু মাহাতো, এসেছি অনেক দূর থেকে। তার সাথে একটিবার দেখা করবার খুব ইচ্ছে আমার, খুব জরুরি। যদি একটিবার তাকে ডেকে দেন তবে খুব ভালো হয় আর কি। আমাকে কথা বলতে না দিয়ে নিজে এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমার দিকে চেয়ে থাকলেন।
আমি কথাগুলো শুনে নমস্কার করে বললাম, আসুন আসুন, আরে ভেতরে আসুন, ভেতরে আসুন। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। চারিমা, তুমি যাও না, যাও যাও তো, ভেতরে তোমার মায়ের কাছে যাও। আর মা, আর মাকে বলো 2 কাপ চা দিতে। যাও যাও। চারিকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমার লোক দেখবার বাইরের ঘরে এসে বসলাম শিবুবাবুকে নিয়ে। বলুন তো, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। শিবুবাবু আবারও হাত জোর করে বলে, আসলে আপনার কথা আমারই এক বন্ধুর মুখে শুনে এসেছি আমি। তার বড় বিপদ হয়েছিল, তাকে আপনি উদ্ধার করিয়ে দিয়েছেন। ওর বিপদের সময় আমিও পরোক্ষভাবে ওকে সাহায্য করেছি আর কি। তাই তাই আজকে ওর পরামর্শ শুনে এখানে আমার আশা। আর আমারও ইচ্ছে হচ্ছিল, তাই অনেকটা আশা নিয়ে এখানে এসেছি ঠাকুরমশাই। সে তো অনেকেরই হাত দেখি, কারো আমার বিধান কাজে লাগে, কারো লাগে না। সবার যে ভালো হয় তা বলতে পারছি না, সেই ক্ষেত্রেও তো ভাগ্যের ব্যাপার থাকে নাকি? হ্যাঁ, সে যাই থাকুক না কেন, আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে ঠাকুরমশাই। পারলে আপনি পারবেন আমাকে বিপদ থেকে মুক্তি দিতে, না হলে আর কারো সাধ্য নেই, আমি জানি সেটা। এসব আমি বুঝতে পারি। আমি হেসেই বললাম, আমি আগে কিছু বলছি না, আগে দেখি, আপনার ভাগ্য গণনা করি, তারপর বুঝতে পারবো আমাকে দিয়ে হবে কি না। আগে দেখুন না, দেখুন দেখুন। এই বলেই নিজের হাত আমার সামনে মেলে ধরে, যেন হাতে সব কিছু লেখা আছে আর আমি দেখেই বুঝে যাব। বলছি, হাতের করের কোনো দরকার নেই, আপনার জন্ম সময় আর ওই মাসটা বললেই হবে, হাত না হয় পরে দেখব। শিবুবাবু তবুও নিজের হাত সরিয়ে ফেললেন না, বরং আরো সামনে এগিয়ে ধরে বলে, না না, দেখুন না, দেখুন না, হতেও তো পারে কিছু, থাকতেও তো পারে। হস্তরেখাই তো আসল, না হলে আমার জন্মলগ্ন তো ভুলও হতে পারে, তাই না বলুন? আমি অবাক হলাম তার এই অধৈর্য ভাব দেখে, তবুও তার মনের ইচ্ছে পূরণ করতে হাতের দিকে নজর দিলাম। আশ্চর্য, তার হাতের আয়ু রেখা আছে, কিন্তু আর বাকি যে রেখাগুলো, যেমন ওই কর্মরেখা, ফল লাভ, গ্রহরেখা, আরো অনেক রেখাগুলো, এইসব নেই। কিন্তু হাতে যে আগে সেসব ছিল, তার একটা উগ্র ভাব যেন থেকে গেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কিছুই বলতে পারছি না, কারণ বুঝতে পারছি না এটা আমার দেখবার ভুল নাকি সত্যি তাই। অন্য হাতটিও দেখলাম, সেটাও তাই। এটা কিভাবে সম্ভব? একটা জলজান্ত মানুষের এভাবে রেখা থাকবে না, কোনোদিন সম্ভব এটা? এবার জিজ্ঞেস না করে আর পারলাম না। আচ্ছা, বলছি শিববাবু, আপনার হাতের রেখা কিছু কিছু জায়গায় কিন্তু নেই, সেটা কি আপনি খেয়াল করেছেন? এটা কি আগেও এমনি ছিল নাকি এখনই এমন হয়েছে? শিবুবাবুর মুখে যেন হাসি ফুটে উঠল। দেখেছেন, দেখেছেন, আপনিও দেখেছেন? তাহলে আমাকে না কেউ বিশ্বাস করে না, জানেন? আমি বাড়ির সবাইকে বলেছি, আমার হাতের রেখাগুলো ধীরে ধীরে মিশে যাচ্ছে। সবাই বলছেন আমার মাথার বিকৃতি ঘটেছে নাকি। কিচ্ছু না, আপনিও তো দেখেছেন এটাই। আমি ভুল নই, আমি বহুবার বলেছি আর বিশ্বাস করানোর চেষ্টা করেছি। আমার যেন মনে হলো তিনি এতটাই প্রমাণ করতে পেরে বেশি খুশি যে আমি তার রেখা দেখতে পেয়েছি।
তাকে শান্ত করতেই আমি বললাম, আহা, আপনি কি বলছেন এসব? আর আর কেউ দেখতে পায় না, তাহলে আমি কিভাবে? আমার কথা আমি শেষ করতে পারলাম না, কারণ আমিও নিজে বুঝতে পারছি না শিবুবাবু সত্যি বলছেন না মিথ্যে। এখন তার হাত দেখবার মতন আমি আছি শুধু। আমার গিন্নিকে ডেকে যে বলবো একটু ওই ব্যাপারটা যাচাই করতে, সেটা যে করতে পারবো না জানি। তাই এই মুহূর্তে আমার চোখ আর শিবুবাবুর কথায় আমাকে মানতে হবে। আচ্ছা, ঠিক আছে, মানছি কেউ দেখতে পায় না, কিন্তু এসব কবে থেকে হচ্ছে আপনি কবে খেয়াল করেছেন? এই এই মাসখানেক হলো এমন। তবে জানেন, আমার মনে হয় আমার এক এক করে কর্ম শেষ হচ্ছে, আর সেই রেখা অমনি মিলিয়ে যাচ্ছে। আমি অনেক জ্যোতিষীর সাথে কথা বলেছি ঠাকুরমশাই, তাই আমার হাত দেখার বিষয়ে অনেক জ্ঞান রয়েছে। কিছু কিছু জিনিস আমি নিজেও বুঝতে পারি, তাই তো এটা জানতে পারলাম, কিন্তু কিন্তু কারণটা জানতে পারছি না। কিন্তু এভাবে হাত দেখে তো কারণ জানা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কুষ্টি বিচার করে দেখছি। আপনি আপনার জন্মের সময়টা বলুন তো। হ্যাঁ বলছি, ওই ওই 11:50। 11:50। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। বিশেষ বিষয়গুলো তো এখন বলতে পারবো না, সেটা সময় সাপেক্ষ। সাময়িক কিছু বলতে পারবো, সেসব জানিয়ে দিচ্ছি। কি চলবে তো? হ্যাঁ, আপনি সময় নিন না, আমি আছি ঠাকুরমশাই। আমি তক্ষুনি গণনা করতে শুরু করলাম। চক কাগজে তার গ্রহের অবস্থানের একটা ছবি এঁকে সেখানে তাদের প্রতিস্থাপন করে তাদের গণনা করছি। সেখান থেকে যা বুঝলাম সেটাই লিখতে শুরু করছি আমি। বৃহস্পতি আছে মধ্যে, বুধ তার ওই ডান দিকে অবস্থান করছে, সেখানে রবির সঙ্গের কারণে রাহু দৃষ্টি পড়েছে। শনি অনেকটা দূরে বলে তার প্রভাব এখন নেই, তবে একটা চাপ প্রতিটি গ্রহের উপরে পড়ছে নিজেকে তাদের সাথে নিয়ে আসবার জন্য। এর ফলে জীবনে আমূল পরিবর্তন এসেছে। যে কাজগুলো তিনি নিজে হাতে করেছেন সেসব তার কর্মফল হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে, আর তার ফল সাথে সাথে পেয়েও যাচ্ছেন তিনি। কিন্তু উপকারে আসছে না বলে মানসিক একটা চাপ কাজ করছে। সংসার জীবন স্বাভাবিক, সন্তানের জীবনে কোনো সমস্যা নেই, তবে দাম্পত্য কলহ কিছু দেখা যাচ্ছে। তার নিজের একটা মানসিক বিকৃতি হতে পারে, এমনটা ভবিষ্যতের কথা জানা যায়। আর একটুকু লিখে আমি তাকে আবারও সেসব পড়ে শোনালাম। আমার কথা শুনে শিবুবাবু বলে ওঠেন, আমি জানতাম আপনি কিছু হলেও বুঝবেন। লোকে এত বলেছে আপনার কথা, আর আমি তো নিজেও জানি আমার সংসারে কম ঝামেলা তো হচ্ছে না। আমি এটাই বুঝতে পারছি না, আমার কাছে আসবার আপনার কি প্রয়োজন? সে তো সামান্য ঝগড়া হতেই পারে। যা দেখছি তাতে আপনি তো খারাপ ধরনের মানুষ নন। মানে দাম্পত্য কলহ থাকলেও সেটা শুধরে যায়। না, আমি আপনাকে বোঝাতে পারছি না তাই না, শেষ কিছুই নয়। সমস্যাটা এখানে নেই। আমি জানি আমার কুষ্টি ঠিক আছে, বুঝতে পারছেন না তো? ঠিক আছে, আমি সবটা খুলে বলছি আপনাকে। এই মাসখানেক আগে আমার ছেলেকে নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা ভিক্ষুক শ্রেণীর লোক আমার পথ আগলে ধরে। আমি ভেবেছি টাকা চাই হয়তো, তাই বেশি কথা না বলে পকেট থেকে টাকা বের করেছিলাম। কিন্তু সে আমাকে টাকা বের করতে দেখেই বলে,
ওই, আমি কি তোর কাছে টাকা চেয়েছি? আমার অন্য কিছু চাই। অন্য কিছু আবার কি? খাবে তাহলে? না, খাবার না, খাবার আমার কোনো কাজে লাগে না। তবে এবার আমার মনে একটা ভয় ঢুকে গেছে। একই গলি পথ দিয়ে যাচ্ছি, লোকজন বিশেষ নেই। যদি কোনো খারাপ মতলবে আমার পথ আগলে থাকে তবে আমি একা কিছুই করতে পারবো না। তাই ভেতরে ভেতরে ভয় পেলেও সাহস দেখিয়েই দাঁড়িয়েছিলাম। লোকটি হঠাৎ আমার হাত ধরে এক হাঁচকা টান মারল। আমি গিয়ে পড়লাম ঠিক ওর সামনে। এবার লোকটি নিজের নোংরা দাঁত বের করে হাসতে থাকে। আমার খুব রাগ হলো। একই দেরি হয়ে যাচ্ছে, আমি দোকানে বসবো, আমার কাপড়ের দোকান। আয় যা হয় তাতে বেশ ভালো চলে যায় আমার। কর্মচারী আছে দুজন, তবুও বাড়ি গিয়ে খেয়ে তারপর দোকানে যাব। একা মানুষ, সব দিকে সামলাতে হয়। তাই লোকটির এমন আচরণে আমার বিরক্তি লাগছিল। তাই ঝড়ের সাথেই বললাম, কি চাই বলবেন কি চাই? বেশি তেড়িবিড়ি করলে কিন্তু দেখেন ভালো হবে না। লোকটি এবার ঘের ঘেরে গলায় বলে, লাহলে কি করবি? তোর গিন্নি তো বাড়িতে, আর ছেলে দুজনে তো স্কুলে, তাহলে তোকে কে বাঁচাবে? হ্যাঁ, তোর কর্মচারী? ঠিক করে হেসে আবার বলে, কেউ আসবে না, কেউ না। আমি শুধু এখন তোর কপাল খাবো, বুঝলি না? তাই তো সব রেখা আমি খেয়ে ফেলবো। তোর ভাগ্যে যা আছে সব সব সব। এই বলে আবার হাসতে হাসতে আমার ডান হাতটা নিজের মুখের সামনে টেনে ধরে। আমি কেমন করে যেন অভিষ্ট হয়ে পড়েছিলাম, নড়তেও পারছি না, কিছুই করছিলাম না। কিছু যে করবো বলবো সেটাও বলতে পারছিলাম না ঠাকুরমশাই। কিন্তু আমার মনে তখন অনেক কথায় ঘুরছে। হঠাৎ লোকটি আমার হাতের তালু নিজের মুখের সামনে ধরে চেটে দেয়। আমি এবার ঘেন্নায় হাতটা টেনে নিলাম। এবার যেন আমার হুঁশ ফিরল। আমি চিৎকার করে উঠে বললাম, কি করলে এটা? কি করলে আমার হাতে? তুমি কি করলে? লোকটি হেসে ওঠে, এবার দেখ তোর ভাগ্য সব রেখা আমি খেয়ে নেব। আমাকে আর আটকাতে পারবে না কেউ। তুইও কিছু করতে পারবি না। নিজের কাল তুই নিজে ডেকে এনেছিস, এখন বুঝতে পারবি কতটা মজা। এই বলে লোকটি যেন রাস্তার মধ্যে মিলিয়ে গেল। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি শুধু, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। কোনো পাগল হবে হয়তো, এটা ভেবে আমি বাড়ি চলে এলাম। কিন্তু আমার মনের ভেতরে নানা কথা চলছে তখন। সেদিনের পর কাজের চাপে আমি ওই ঘটনা প্রায় ভুলে গিয়েছিলাম। কিন্তু একদিন দুপুরে ছেলেকে পড়িয়ে তারপর খেতে বসবো, এই জন্য আমি হাত ধুতে এসেছি। কিন্তু হঠাৎ আমার হাতের তালুর দিকে নজর যেতেই দেখলাম আমার হাতের তালুর একদিকের একটা রেখা নেই, যেন উবে গেছে বেমালুম। ভাবলাম যে ভুল ভাবছি, কিন্তু হাতের তালুতে একটা অস্পষ্ট ভাব আছে, যেন রেখা ছিল। তার একটা ভাঁজ, কিন্তু ওই রেখার যে কালো খয়েরি রং সেটা নেই। সেদিন আমি সেটাকে বিশেষ গুরুত্ব দেইনি। তবে এরপর একে একে রেখা মিলিয়ে যেতে আমার সন্দেহ হয়। তখন আমার গিন্নিকে দেখালাম আর বললাম, কিন্তু গিন্নি দেখে তো অবাক। হাতে সব রেখাই আছে, অথচ আমার চোখে পড়ছে না। সেদিন থেকে ভয় পাওয়া শুরু করলাম আমি। এসব জানতে কত যে জ্যোতিষীকে দেখিয়েছি তার ঠিক নেই, কিন্তু কেউ কিছু বলতেও পারেনি, সাথে কিছু করতেও পারেনি। শেষে আপনার ঠিকানা পেয়ে এখানে এসেছি ঠাকুরমশাই। আমি সবটা শুনে বললাম, সবই তো বুঝলাম, সবই তো শুনলাম, তবে যা বুঝতে পারছি তাতে মনে হয় আপনার উপরে বিশেষ কিছু একটা
নজর দিয়েছি, কিন্তু আমি যেটা সন্দেহ করছি তাতে মনে হয় সেই জিনিসটা আপনার মধ্যে না, আপনার বাড়িতেই আছে। না হলে সে কি করে বুঝবে আপনি কখন কি কাজ করছেন, আর সেই হিসেবে আপনার রেখা নিয়ে নিচ্ছে। এবার শিবু বাবু ভয় পাওয়া গলায় বলল, আমার রেখা খেয়ে নিচ্ছে মানে কি ঠাকুরমশাই? সে সে কি কিভাবে খাবে? আমি তো কাউকে দেখছিই না। বুঝতে পারছি না, তবে আপনার বাড়ি গেলে হয়তো জানতে পারবো। আপাতত এই কুষ্টিতে কিছুই নজরে পড়ছে না, শুধু একটা বিপদ দেখতে পাচ্ছি এটুকু। আসুন না, তবে আজই চলুন না ঠাকুরমশাই। আমার আমার কিছুই ভালো লাগছে না, বুঝলেন? শেষে যদি আমার আমার মৃত্যু হয়, তখন আমার পরিবারকে কে দেখবে বলুন তো? ঠিক আছে, আপনি ভয় পাবেন না। আপনার হাতে তো আয়ু রেখা আছে, সেটা দেখে বলতে পারি যে মৃত্যু এখন নেই। কিন্তু আসলে কি হচ্ছে সেসব জানতে হবে, না হলে বিপদ যে কোনো সময় হতে পারে। তবে আজই যে আমি যেতে পারবো না, আজকে আগে আপনার ওই কুষ্টিটি করে নিই, তবে জানতে পারবো কিছুটা। আপনি কি আরো কিছু সময় এখানে থাকতে পারবেন? তবে তাহলে আপনার সাথে যেতে পারি, আমারও বাড়িতে কিছু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ঠাকুরমশাই, কিন্তু ট্রেন আছে শেষ সন্ধেবেলা, আর পৌঁছোতে রাত হয়ে যাবে। আর আর দুপুরে গেলে সন্ধেবেলা পৌঁছে যাব, তখন অসুবিধে নেই। তবে আজই যদি আপনি যান, তবে রাতেই যাব। আপনি কি বলেন ঠাকুরমশাই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন, আমি কুষ্টিটা করি। আমি এই বলে ভেতর ঘরে চলে যায়। চারিমাকে ব্যাপারটা বললাম, বুঝিয়ে বললাম শিবু বাবু যে বিপদে পড়েছে তার জন্য আমাকে তার সাথে যেতে হবে। সে কাল গেলেও পারতাম, কিন্তু আজকে জয়ের যে কতটা গুরুত্ব সেটাও বললাম, কারণ যে কোনো সময় তার এই রেখা শেষ হয়ে যেতে পারে। আর অনর্থ করতে কতক্ষণ? সংসার আছে, সেসব তো দেখতে হবে নাকি? চারিমা আমাকে বাধা দিল না। সে যে বাধা দেবে না তা আমি জানতাম। অন্যের বিপদে আমাকে ঝাঁপিয়ে পড়তে একদম না করে না। শিবুবাবুকে কিছু খেতে দিতে বলে আমি আবার বাইরের ঘরে এলাম। বাইরে বসে তার কুষ্টিটা করছি, হঠাৎ মনে হলো কেউ আমার হাত যেন টেনে ধরেছে, লিখতে দেবে না। আসলে আসলে কি ব্যাপারটা ভাবলাম। অনেকক্ষণ থেকে লিখছি বলে হাতে টান ধরেছে হয়তো, তাই লেখা বন্ধ করে নানা বই পড়তে শুরু করলাম, যদি আরো কিছু জানা যায়। এসব ক্ষেত্রে নানান গৃহের ফের থেকে জীবনে নানা ঘটনা ঘটে, যার এই একদিক ভুল হলেই সব নষ্ট। কিন্তু বইগুলো পড়তে পড়তে মনে হলো আমার ঘাড়ের উপর দিয়ে কিছু একটা যেন উঠে আসছে। আমার সাথে সেও যেন বইগুলো পড়তে চাইছে। এবার আমার মনে হলো আসলেই কেউ চাইছে না আমি কাজটা করি। তখন আমার গুরুর কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, যখন কারো কুষ্টি করতে গিয়ে যদি বাধা পাস, তবে বুঝবি যার জন্য এসব করছিস সে নিজে কোনো বিপদের মুখে আছে, আর আয়ু খুব কম। আর বিশেষ কিছুই যে তাকে ধরে রেখেছে সেটা বুঝতে পারবি। আর এর থেকে যদি মুক্তি পেতে চাস, তবে কুষ্টিকে সম্পূর্ণ করে তার মধ্যে পুজো দিতে তাকে রুদ্রাক্ষের গণ্ডিতে রাখবি। তখন নিজের ষষ্ঠ জ্ঞান দ্বারা অনেক কিছু জানতে পারবি। তবে সেই ব্যক্তি যেন তখন কিছুই জানতে না পারে। আমার এই কথাটা মনে পড়তে
আমি কুষ্টি লেখা শুরু করলাম আবার। সেই বাধা অনুভব করছি, সাথে সাথে দেহ বন্দনাও করলাম। এবার বাধা কম বলে মনে হলো আমার। অনেক সময় নিয়ে লেখার চেষ্টা করার পর লেখা যখন শেষ হলো তখন বিকেল হয়েছে। এখন আর অস্বাভাবিক কিছু অনুভব আমি করছি না। এবার লেখা শেষ করে নিজে যখন পড়ছি সেটা তখন জানতে পারলাম গ্রহ ফেরে শিবুবাবুর একটা ফাড়া আছে বটে, কিন্তু প্রাণ সংশয় নেই। কিন্তু সেখানে একটা কাটা চিহ্ন আছে বটে। সেটা যে আসলে তার বিপদের একটা রূপ তা আমি বুঝতে পারছি। এখন বিপদ কোন দিক থেকে আসে সেটাই হলো ভাববার বিষয়। তাকে এই মুহূর্তে জানাবো কিনা বুঝতে পারছি না। কথাগুলো ভাবতে ভাবতে ভেতর বাড়িতে আমি এলাম। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে বাইরের ঘরে এলাম। সেখানে শিবুবাবু এখন উঠে বসে আছে। আমাকে দেখেই তিনি বললেন, ঠাকুরমশাই, কি হলো? কিছু বুঝলেন? চিন্তা নেই, চিন্তা নেই, আমি যাচ্ছি তো, সব ঠিক করে দেব। আপনার এমনি কোনো বিপদ নেই। একটি ফাড়া আছে বটে, তবে তবে চিন্তা নেই, সেটা কাটানো যাবে। তার কিছু কাজ করতেই আপনার বাড়ি যেতেই হবে আমাকে। এখন বলুন যে কখন বের হবেন। সত্যি সত্যি বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ, আপনি যাবেন তো? তাহলে তাহলে এক্ষুনি তো তৈরি হতে হয়। সন্ধেবেলা বেরোলে স্টেশনে পৌঁছে সঠিক সময় ট্রেন ধরতে পারবো আমরা। আজকে রাতে বাড়ি ফিরতেই হবে আমাদের। চিন্তা করবেন না, তাই হবে। এই বলে আমি বেরিয়ে এলাম। সোজা এলাম ঠাকুর ঘরের সামনে। সেখানে বেরোনোর আগে একবার পুজো দিতে হবে। আমার বাড়ির আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করি যে আমি যেন নিজের কাজটা করতে পারি, সফল হতে পারি তার প্রাণ রক্ষার্থে। দেবতার সামনে কুষ্টি রেখে রুদ্রাক্ষের মালা রেখে তাকে দেবতার পায়ে অর্পণ করে ধ্যানে বসলাম। আর তাতে আমার চোখের সামনে যা ফুটে উঠল তাতে আমার গা কেঁপে উঠল। যা দেখলাম আমার মনে হলো একটা খারাপ কিছু শিবুবাবুর ভাগ্যের উপরে কালো ছায়ার মতন লেগে আছে। সেজন্য এই ভাগ্যটাকে পুরো খেয়ে নিতে চায়। তার জন্য যা কিছু সম্ভাব্য সে করবে। কিন্তু আমিও মরিয়া হয়ে উঠেছি। তাই মাকে প্রণাম করে মালা হাতে উঠে দাঁড়ালাম। মায়ের আরতি করে কুষ্টিটাকে সাথে নিয়ে আমি বেরিয়ে পড়লাম একবার। ঠাকুর ঘর থেকে এসে সব কিছু গুছিয়ে নিলাম আমি। সন্ধ্যের মধ্যে আমরা রাতের খাবার বেঁধে রওনা দিলাম। বেরোনোর আগে বাড়িতে বাড়ি বন্দনা করে দিলাম যাতে কারো কোনো ক্ষতি না হয়। এরপর শিবুবাবু আর আমি বেরিয়ে এলাম। স্টেশনে এসে টিকিট কেটে বসে আছি, কিন্তু হঠাৎ যেন মনে হলো শিবুবাবু নিজে হাত চেপে ধরে রেখেছেন নিজের অন্য আরো একটি হাত। আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। তাই নিজের ক্ষমতা কাজে লাগাতে তার মাথায় হাত রেখে মনে মনে মন্ত্র বলে সেই সময়টুকুর জন্য তার শরীর বন্দনা করে দিলাম। ট্রেন এলে আমরা দুজনেই উঠে বসলাম। বিশেষ কিছু কথা হয়নি আমাদের আর। মনে হলো শিবুবাবু কোনোভাবে মনে মনে ভয় পেয়ে আছে, কিন্তু আর কিছু বললাম না। অপেক্ষা কখন নামবো শুধু। রাত তখন অনেক হয়েছে। বেলডাঙ্গা আসতে শিবুবাবু বলে ওঠে, ঠাকুরমশাই, আসুন আসুন আসুন, দরজার সামনে গিয়ে দাঁড়ায় আসুন। এখানে ট্রেন বেশিক্ষণ থামবে না, কিন্তু এবার নেমে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমার জন্য আপনিও কষ্ট পাচ্ছেন ঠাকুরমশাই, আমি বুঝতে পারছি।
আমি মুখে কিছুই বললাম না, শুধু সৌজন্যমূলক এসে তাকে নিশ্চিন্তে থাকতে বললাম। আমরা উঠে দরজার সামনে এসে দাঁড়ালাম। ট্রেন থামতে নেমে দাঁড়াতে দেখি প্ল্যাটফর্ম একদম ফাঁকা, কেউ কোথাও নেই। আচ্ছা, বলছি এখানে তো কাউকে দেখছি না, যাবেন কিভাবে? বাইরে কিছু পাওয়া যাবে কি এখন? হেঁটেই যেতে হবে মনে হচ্ছে ঠাকুরমশাই, নাহলে গাড়ি চালক আর দুই একটা কুলি এখানেই তো বসে আড্ডা দেয় রাতে। কাউকে যখন দেখছি না, তার মানে এখন তো আর কিছুই পাবো না। আমার জন্য শুধু শুধু আপনাকে কষ্ট করতে হচ্ছে। আমার খুব খারাপ লাগছে ঠাকুরমশাই, কিন্তু কিন্তু কিছুই করবার নেই আমার। আপ এভাবে বলবেন না। কেউ বিপদে পড়েছে আর আমি তাকে সাহায্য করব না, এটা কখনো হয়? চলুন হেঁটেই যাই, কথা বলতে বলতে পথ ঠিক ফুরিয়ে যাবে। শিবুবাবু আমার কথা শুনে হেসে হাঁটা শুরু করলেন। বাইরে এসে অন্ধকার রাস্তা দিয়ে দুজনে হাঁটছি। শিবুবাবু বললেন, আজকে যে যাচ্ছি, আপনি এখন গিয়ে কিন্তু বিশ্রাম নেবেন ঠাকুরমশাই। কাল সকালে আপনাকে কিছু দেখাবো, এখন ওই লণ্ঠনের আলোয় দেখিয়ে লাভ নেই। সে তো ঠিক আছে, কি দেখাবেন? কালই দেখবেন। তবে আমার খুব ভয় লাগছে ঠাকুরমশাই, আমি আমি মরে যাব না তো? মারা কেন যাবে? কিছুই হবে না, বললাম তো আমি আছি আপনার পাশে। এখন বলুন তো, এখন কোনো কিছু অনুভব করতে পারছেন? না না, আপনি তখন আমার ওই মাথায় হাত রাখার পর থেকে অনেকটা ভালো লাগছে ঠাকুরমশাই। আমাদের কথা বলার মধ্যে হঠাৎ কখন যেন রাস্তার মধ্যে কেউ এসে দাঁড়ালো আর আমাদের পথ আগলে রাখলো। প্রথমটায় কিছুই বুঝতে পারিনি, তবে গল্পের রেশ কাটতেই বুঝলাম ঘটনার মর্মার্থ। শিবুবাবু হঠাৎ সেদিকে তাকিয়ে চিৎকার করে উঠে বলে, ওই যে ওই লোকটি ঠাকুরমশাই আমার হাত আবার চাপতে এসেছে। আমার ভাগ্য আর দেবো না। যা তুই চলে যা বলছি, নাহলে এই যে দেখছিস ঠাকুরমশাইকে, এই তোকে খেয়ে নেবে, দেখিস খেয়ে নেবে। এই বলে শিবুবাবু আমার দিকে ছুটে আসে। আমি তাকে আটকে বললাম, আরে কোথায় কে? কাকে দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন না? ওই যে আসছে, এদিকে আসছে ঠাকুরমশাই, এদিকে আসছে, আমাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। দেখুন দেখুন দেখুন। আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু শিবুবাবু ভয়ে প্রায় জ্ঞান হারাচ্ছেন। আমিও এবার অনুভব করতে পারছি আমার শরীরের একটা চাপ, আর মনের উপরে চাপ পড়তেই আমার কেমন যেন মনে হতে লাগলো। এবার আর আমি পরিস্থিতি ধরে রাখতে পারবো না, এ কথা বুঝতে পেরে নিজের ঝোলাতে হাত দিলাম। সেখান থেকে বের করে আনলাম, সেটা হলো অম্বুবাচী সময় মায়ের শরীর ধোয়া জল। এই জল বিপদের সময় অস্বাভাবিক পরিবেশে ছিটিয়ে দিলে নিজের আশেপাশে যা কিছু খারাপ আছে সেসব ধরা দেবে, আর তাদের শক্তি অনেকটাই কমে আসবে। এটা মনে পড়তে সেই জল ছিটিয়ে দিলাম। সাথে সাথে চারিদিকে একটা ছায়া ভাব দেখা গেল। রাতেই দেখতে পেলাম একটা অবয়ব, আর এগিয়ে আসছে শিবুবাবুর দিকে। আমি অবয়বটাকে পরিষ্কার দেখতে না পারলেও বুঝতে পারছি তার হাত শিবুবাবুর দিকে উঠে আসছে। সেই সময় তার হাত লক্ষ্য করে আমার মালা ছুঁড়ে দিলাম। সেই সময় শিবুবাবুকে টেনে আমি এগোতে লাগলাম। কতটা পথ এলাম জানি না, কিন্তু হঠাৎ একটা শক্তি আমাদের মাঝে যেন এসে পড়ল, আর সেটা আমার দেওয়া মালা শক্তি প্রয়োগ করে
ছিঁড়ে ফেলে আমাদের দিকে এগিয়ে আসে। আমি শিবুবাবুকে আড়াল করতে সামনে এসে দাঁড়িয়ে থাকি। সেই শক্তি এসে আমার কাছে যখন একেবারে চলে এসেছে, তখন আমি আর কিছু না পেয়ে আমার ঝোলার অন্তিম সেই জিনিসটি বের করে তার হাত লক্ষ্য করে ছিটিয়ে দিতে বিকট আওয়াজ করে আমাদের মধ্যে সেটা যেন ছড়িয়ে পড়ল। আর আমরা সেখানে জ্ঞান হারালাম। শুধু শেষ অনুভব করলাম যে কেউ আমাদের দিকে ঝাঁপিয়ে পড়েছে। এরপর কি হলো আমার মনে নেই। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে আবিষ্কার করলাম একটা বাড়িতে। সেখানে বিস্ময়ের অনেক মুখ আমার দিকে চেয়ে আছে। আমি অনেক কষ্টে উঠে বসে বললাম, কি হয়েছে? আমি এখন কোথায় আছি? একটি লোক বলল, আপনি এখন এই শিবু মাহাতোর বাড়িতে ঠাকুর মশাই। ভোর রাতে আমাদের গায়ে সবজি বিক্রেতা মদন ট্রেন ধরবার জন্য ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। সেখানে আপনাদের পড়ে থাকতে দেখে বুঝতে পারে যে জ্ঞান নেই আপনাদের। তখন লোক ডেকে বাড়ি নিয়ে আসা হয়। আর শিবুকে তো আমরা দেখে চিনিয়েছি। আচ্ছা, তিনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, তবে জ্ঞান ফেরেনি এখনো। কথাটা শুনে আমার হুঁশ হলো কাল রাত্রে যা ঘটেছে। তারপর কি তাহলে ওই বিভীষিকা শিবুবাবুর বাকি ভাগ্য খেয়ে নিয়েছে? নিজের বাকি উদ্দেশ্য পূরণ করে ফেলেছে তাহলে? বিষয়টি দেখবার জন্য তাড়াহুড়োয় ওই বিছানা থেকে নামতে গিয়েই আমার মাথাটা টলে যায়। সেখানে উপস্থিত সবাই আমাকে ধরে ফেলে। অনেক কষ্টে নিজেকে সামলে বলি, উনি কোথায়? উনি কোথায় আছেন? আমাকে নিয়ে চলুন ওনার কাছে। আপনারও তো শরীর ভালো নেই, কি হয়েছে বলবেন? ডাক্তার ডাকতে গেছে এই ছোকরাগুলো, কিন্তু এখনো তো এলো না। আচ্ছা, শিবু এখন ঠিক আছে, চিন্তার কিছু কারণ নেই। আমার সময় নেই, অত কিছু বলার সময় নেই। আগে আমাকে নিয়ে চলুন শিবুবাবুর কাছে। আমার অস্থিরতা দেখে আর না করতে পারলো না কেউ। নিয়ে গেল শিবুবাবুর কাছে। সেখানে তার স্ত্রী মাথায় ঘোমটা দিয়ে ছলো ছলো চোখে বসে আমাকে দেখে কেঁদে ওঠে। আমি সান্ত্বনা সুরে বলি, দেখো মা, আমি যতদূর জেনেছি একটা খারাপ কিছু ওনার পিছু নিয়েছে, আর তাতেই এই বিপত্তি। তবে চিন্তা নেই, আমি আছি তো নাকি? শিবুবাবুকে ঠিক সুস্থ করে তুলবই আমি। এখন এই ঘরখানা একটু ফাঁকা করে দাও তো। আমার কথায় সবাই ঘর থেকে বেরিয়ে যায়। আমি শিবুবাবুর কাছে এসে সবার প্রথমে ওনার হাত দেখি। এবার তার আয়ু রেখা অর্ধেক হয়ে এসেছে। আমি নিজের হাতের দিকে দেখলাম, আমার কিছুই হয়নি। তার মানে সেই বিভীষিকা নিজের কাজ করে ফেলেছে। কাল বাড়িতে পুজো করবার সময় যা দেখেছি সেটাই যদি সত্যি হয়, তবে এই বিভীষিকাকে আটকাতে একটাই উপায় আছে। সবার আগে সেই জিনিসটিকে খুঁজে বের করতেই হবে আমায়। বাড়ির লোককে দেখে জিজ্ঞেস করলাম আমি, আচ্ছা বলছি, শিবুবাবু মাসখানেক আগে কোথাও ঘুরতে গিয়েছিল নাকি? বাড়ির একজন বললেন, হ্যাঁ কাকা তো হ্যাঁ, এই মাসখানেক আগে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানে তার কোন বন্ধু মারা গেছিল তাই। সেখান থেকে ফেরার সময় সাথে কিছু নিয়ে এসেছিল নাকি? ঠিক ঠিক মনে নেই, তবে তার হাতে একটা গাছ দেখেছিলাম, যেটা এখন ওই ঘরের পাশে ওই জানালার দিকে লাগানো আছে।
আঙ্গুল দিয়ে জানালা দেখানো মাত্র আমি সেই দিকে ছুটে গেলাম, আর গাছটিকে দেখে অবাক হলাম আমি। সাধারণত এই গাছ গৃহস্থ বাড়িতে থাকে না। এর ফুল খুব সুন্দর, তবে বাড়ির প্রবেশের জন্য ভালো নয়। সেটা একটা ময়ূরী ফুলের গাছ। গাছটা বেশ বড় হয়েছে আর অনেক ফুলও ফুটেছে তাতে। আমি কাছে এসে সেটা একদম গোড়ার দিকের আর ওই মাথার দিকের একটা ডাল ভেঙে শিবুবাবুর কাছে এলাম। মেঝেতে সবটা রেখে আমার ঝোলা এনে একে একে ওসব জিনিস বের করে রাখলাম। আমারই বানা ওই মধু, একটুখানি মোষের দুধ, লাল চন্দন, বেলের শিকড়, বামুহাটির পাতা আর কালো বেড়ালের পা, ঘি, কিছু ফুল, সব জিনিস রেখে একে একে সব কিছু দিয়ে ওই ডালকে পুজো করলাম আমি। এরপর তাতে ঘি ঢেলে সবে আগুন দিতে যাব, ঘরের মধ্যে যেন ঝড় উঠল। সবাই ভয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আমি মন্ত্র উচ্চারণ করছি জোরে জোরে। আমার জেদ চেপে গেছে, আর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না। যে করেই হোক এই ডালে আমাকে আগুন দিতেই হবে। পরিষ্কার দেখতে পাচ্ছি একটা অবয়ব আমাকে ঘিরে পাক খাচ্ছে। একটু বেগতিক বুঝলেই আমার ক্ষতি করবে। এখন পারছে না, কারণ আমি মন্ত্র বলেই যাচ্ছি তাই। মনে মনে আমি তখন হাসছি, কারণ ওই অবয়বকে আমি খালি হাতে ধরতে পারতাম না। সে অনেক শক্তিশালী, তাই কিছুটা বুদ্ধির পরিচয় দিলাম মাত্র। শিববাবুকে না বলে ওই বিভীষিকাকে বন্দি করতে এত কিছু করা। যখন সেই বিভীষিকা আমাকে প্রায় কাবু করে ফেলেছে, তখন ঝোলা থেকে শিবুবাবুর কুষ্টি বের করলাম। সেটাই আমার শেষ অস্ত্র ওদের ধরার। কুষ্টিতে আগুন ধরিয়ে ছুঁড়ে দিলাম ডালের দিকে। সেই ডাল যে যত নষ্টের গোড়া। পুজোর সময় একে একে সব জিনিস আমি সেখানে ঢেলে দিয়েছি, তাই কাগজখানা আগুনের দিকে ছুঁড়ে দিতে সাথে সাথে সেখানে আগুন জ্বলে উঠল। আর ওই বিভীষিকার আত্মচিৎকার এবার সবাই শুনতে পায়। বুঝতে পারে কিছু একটা অশরীরী ব্যাপার ঘটেছে। একটা কালো ধোঁয়া যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আগুনের ধোঁয়ায় আরো চারদিক কালো হয়ে গিয়েছে। যখন ধোঁয়া কমে আসে, বিভীষিকা আসলে আমার কাছে হাড় মেনে ভস্ম হয়ে যায়। তখন ধীরে ধীরে শিবুবাবুর জ্ঞান ফেরে। পাড়ার লোক আর বাড়ির লোক উল্লাস করে ওঠে। আমি তার কাছে এসে হাত দেখছি সংশয় ভরে। না, এবার তার হাতে সব রেখা দেখতে পাচ্ছি। সব ফিরে এসেছে আবার তার হাতে। এই যাত্রায় তার প্রাণ রক্ষা পেয়েছে। এখন শিবুবাবু অনেকটাই সুস্থ। তিনি উঠে বসেছে। সবাই তাকে সুস্থ দেখে চলে গেছে নিজের কাজে। কি হয়েছিল ঠাকুরমশাই? কি হয়েছিল? আমরা এখানে এভাবে? আর কোনো চিন্তা নেই, দেখুন আপনার সব রেখা ফিরে এসেছে আবার। শিবুবাবু নিজের হাত দেখে বিস্মিত হয়ে যান। আমি সবটা বোঝাতেই বললাম, বুঝিয়ে বলছি সবটা। আপনি যখন কাল আপনার হাত দেখালেন তখন রেখা নেই। এই দেখে আমি বুঝতে পারি এটা ভাগ্য খাকির কাজ। কিন্তু সে আপনাকে ধরবে কেন? এরা সাধারণত মানুষের হাতের কর খেয়ে থাকে, মানে রেখাগুলো খেয়ে মানুষকে নিয়ে যায় নিজের সাথে। তবে এরা তাদেরই পিছু করে যারা শ্মশানে গিয়ে কোনো উল্টো পাল্টে কাজ করে। আর আপনি
আপনি আমাকে তেমন কিছুই বলেননি, তাই বুঝতে পারিনি আমি। এরপর যখন আপনার ওই কুষ্টি বানাতে বসি তখন বুঝলাম আপনার সাথে কি হয়েছে, কিন্তু কেন হচ্ছে বুঝলাম না। তখন সেটাকে মন্দিরে পুজো দিতে জানতে পারলাম আপনি শ্মশানে গিয়েছিলেন আর সেখান থেকে কিছু একটা নিয়ে এসেছেন। ওই করাল স্কন্ধ যে আমাদের ধরবে আমি জানতাম, তাই ওকে সুযোগ দিয়েছি, না হলে ওর শক্তির পরিচয় আমি পেতাম না, বুঝেছেন? এরপর বাড়িতে এসেই আমার জ্ঞান ফিরতে আমি জানতে পারি আপনি শ্মশান থেকে একটি গাছ এনেছেন, আর সেটাই হলো যত নষ্টের মূলে। আসলে আসলে ওই গাছেই ছিল সে ভাগ্য কাকির আসল রসদ। সে সেই গাছেই থাকে আর মানুষ ধরে ভাগ্য খায়। গাছটা যত বড় হয়েছে ওর শক্তি বেড়েছে, তাই আপনাকে এই মাসখানেক আগে ধরেছিল। আপনি শেষ হয়ে গেলে বাড়ির ওই বাকি মানুষগুলোকে শেষ করত, তাই বুঝে শুনে গাছ আনবেন। সেখান থেকে গাছ না আনাটাই ভালো। জ্যোতিষী জানবেন ভালো কথা, কিন্তু সেটাকে ভালো কাজে লাগান। এভাবে গাছ এনে নিজের পরিবারকেও বিপদে ফেলার কোনো মানে হয় না। আপনি যে জ্যোতিষীর কথা বেশি মানেন সেটা কিন্তু ঠিক নয়। জীবনে সব সময় শাস্তি যেমন পাওয়াটা উচিত, তেমনি তার ফলকেও গ্রহণ করা উচিত। এবার শিবুবাবু বিছানা থেকে নেমে আমার পা ধরে ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়ে গেছে ঠাকুরমশাই, ক্ষমা করে দিন আমাকে। আর এই ভুল হবে না। ভাগ্যের সব ঠিক করতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। যেখানে পেরেছি আমি সেখানে গিয়েছি, যেখানে পেরেছি যাকে পেয়েছি তাকে হাত দেখিয়ে নানা কাজও করিয়েছি। তাই তো একের উপরে এক বিধান শুধু করেই গেছি, নিষ্ঠা করে কিছু মানিনি আমি সেটা মানছি ঠাকুরমশাই। তাই তো এত বড় ভুল হয়ে গেল আমার। কারো কথা মানতাম না আমি, নিজে যা ঠিক বুঝেছি তাই করেছি। কিন্তু আপনার কথা আর ব্যবহার আমাকে সব শিখিয়ে দিয়েছে ঠাকুরমশাই। অনেক ধন্যবাদ ঠাকুরমশাই আমাকে বিশ্বাস করার জন্য। ক্ষমা আমার কাছে না, তার কাছে চাও। আমি ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। শিবুবাবু এরপর বুঝতে পারেন সব কিছু, কিন্তু এই বিধান ধরে হয় না। কিছু কিছু জিনিস বিশ্বাসও মেলে, আর সঠিকভাবে পবিত্রভাবে কিছু চাইলে সেটা মেলে। তবে সংস্কার ভালো, কুসংস্কার নয়। ঠাকুরমশাইয়ের গল্প শেষ হতেই আমরা একটা দীর্ঘশ্বাস ফেলি। বুঝতে পারছি ঘটনাটা আমাদের সকলের মধ্যে একটা চাপ সৃষ্টি করেছে। আচ্ছা, তাহলে ওই গাছটাই ছিল সব ঠাকুরমশাই? এভাবে না জেনে কোনো জায়গা থেকে সত্যি কিছু আনা উচিত নয়। ঠিকই তো, কোন জিনিস কিভাবে এসেছে আমরা তো আর জানবো না। তার থেকেও বড় কথা হলো নিজের জ্ঞানকে কাজে লাগাও নাকি সেটা নিয়ে অহংকার করবে। শিবুবাবু একটা ভুল করেছে যে তিনি এত জ্যোতিষীর কাছে যেতেন যে অনেক কিছুই জানতেন, কিন্তু সব কি ঠিক নয়। এটা ঠিক যে শ্মশানের কোনো গাছ বাড়ির পেছন দিকে লাগালে খারাপ জিনিস আসে না, কিন্তু সেটা তিনি সঠিক জানতেন না বলে এমনটা হয়েছে। তার নিজের জ্ঞানে কাজ করেছেন, তবে উল্টোটা। সেখানে ভক্তি না, কাজ করেছে অহংকার, তাই তো এসব হচ্ছে। এবার কিশোরী হঠাৎ বলে ওঠে, তাহলে তো সব সবজিও বুঝে শুনে কিনতে হয় ঠাকুরমশাই। কিশোরীর কথায় ঠাকুরমশাইয়ের মুখে বিরক্তি স্পষ্ট, আর আমি ওকে কুনোর গুঁতো দিতে সে হেসে ওঠে। যেন মজা করেই সব বলেছে, সত্যি সত্যি নয়।